আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি। এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএমজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু অ্যাডিশনের শর্ত ছিল, তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে, তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে, তাকে সত্যিই ভাববার বিষয় নয়। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে। সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে, প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার,
education with happiness. আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। রাখতে পারবেন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বাজেট, হ্যাঁ আমার টাইম চলে যেতেছে, গতবারে একই অবস্থা হয়েছে। কি বলবো না স্পিকার, চলে গেছে তা আমাকে প্রথম থেকে দেন, দিলে বলতে চান 6 মিনিট হইলে প্রথম থেকে দেন। আমার তো সবসময় একই অবস্থা হয়, কেউ না কেউ দাঁড়াই থাকে। মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চান বলেন। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের সদস্য, তিনি 2 মিনিট সময় চেয়েছেন। বিরোধী দল থেকে 2 মিনিট সময় তাকে বরাদ্দ করা হয়েছে। আপনি তাকে 2 মিনিট সময় দেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় সদস্য তিনি বক্তব্য রাখেন, তারই আবার পূর্ণ সময় দিয়ে। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ আপনাকে। আপনি 2 মিনিট আপনার সময় বাড়ানো হলো। ধন্যবাদ সাথে চিফ হুইপকে আমার জন্য সময় বরাদ্দ করতে হেল্প করেছেন। মানে স্পিকার, আমার কথার খেইটা হারিয়ে ফেলেছি, কারণ সময় চেয়ে কেউ এখানে সময় পায়নি এমনভাবে দাঁড়িয়েছিল। আমার গত সেশন থেকে মনে পড়ছে না এরকম দেখেছি। যাই হোক, মানে স্পিকার, এখন চলে যাব আমাদের স্বাস্থ্য খাতে। নিঃসন্দেহে ডায়ালাইসিসের ব্যয়ভার 800 পর্যন্ত কমেছে, হার্টের রিং 20,000 পর্যন্ত কমেছে। এটা স্বাস্থ্য বান্ধব বাজেটের একটি ইতিবাচক দিক। কিন্তু পত্রিকা খুললেই আমরা দেখি দুর্নীতি, অব্যবস্থাপনা, জনবল সংকটে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের চিকিৎসার স্বপ্ন। 1500 কোটি টাকার সুপার স্পেশালাইজড হসপিটাল, যার 283 কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে, নষ্ট হওয়ার ঝুঁকিতে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি, মূল্য কমানোর সাথে দরকার কার্যকর হসপিটাল, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, এই পয়েন্টে যদি বলতে চাই তা বলবো, সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে 1200 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এখন আমার প্রশ্ন আমার জানতে চাওয়া, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন, যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কলেটের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে, তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে। তাই মাননীয় স্পিকার, আমি একটা নারী বান্ধব বাজেটের একটা সীমাবদ্ধতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা হচ্ছে সরকারি দলের সরকারি কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, সেখানে বেসরকারি নারী কর্মীরা আমাদের